সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিকেট ফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আপনারা হয়তো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা নিয়ে অনেকেই ব্যস্ত ছিলেন, অনেকে হয়তো খোঁজ রেখেছেন, আবার অনেকে হয়তো রাখেননি। কারণ বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, বাংলাদেশের যে সাম্প্রতিক পারফরমেন্স, আজকে জয়ের পরও বাংলাদেশের সমর্থকরা আসলে কতটা খুশি হবেন সেটা জানি না। সেটা আসলে ভিন্ন একটা ব্যাপার, ভিন্ন একটা টপিক। আমি আসলে বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলবো না, কারণ আমি একটু আমার যারা সহকর্মী আছেন সৈয়দ সামি এবং মোহাম্মদ সাদমান, তারা দুজন কথা বলেছেন বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে। তারা নিশ্চিতভাবে আপনারা সেটা আমাদের ক্রিকেট ফ্রেঞ্জি টিভিতে দেখবেন। আমি কথা বলবো একটু আবুধাবি টি10 লিগ নিয়ে। লাস্ট কয়েকদিন ধরে যখন সাকিব আল হাসান প্রথম দল পেলেন, তারপর থেকে খুব স্বাভাবিকভাবে সেটা নিয়ে আমাদের আলোচনার জায়গা থাকে। বাংলাদেশের কেউ দল পেলে তো যে কোনো টুর্নামেন্টে হোক, বেশ বাংলাদেশের বাইরে আর কি, তখন সেটা নিয়ে আমরা আলোচনা করি, কথা বলি এবং বিস্তারিত জানানোর চেষ্টা করি। এবং ওই যদি আপনি দেখেন যে রয়্যাল চ্যাম্প যেটা নতুন এবার দল এসেছে, তারা গ্লোবাল লেজেন্ডস এই ক্যাটাগরি থেকে আবুধাবি টি10 লিগের জন্য যে আগামী মৌসুমটা হবে, আগামী 18 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত, ওই সময়টাতে যে টুর্নামেন্টটা হবে সেটার জন্য সাকিব আল হাসানকে তারা সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। স্বাভাবিকভাবেই সাকিব যেহেতু এখন জাতীয় দলের হয়ে খেলছেন না, টেস্ট এবং টি20 থেকে অবসর নিয়েছেন, ওয়ানডেতে যেহেতু রাজনৈতিক বাস্তবতা বা অন্যান্য ব্যাপারের কারণে তিনি আসতে পারছেন না, খেলতেও পারছেন না স্বাভাবিকভাবে। সেই কারণে কিন্তু তিনি ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ নজর দিয়েছেন, সেখানে খেলছেন, বেশ অনেকগুলো লিগেই খেলছেন। এবং আবুধাবি টি10 লিগে যেদিন দল পেয়েছেন সেদিন কিন্তু আরও দুটো টুর্নামেন্টে তিনি দল পেয়েছেন। যুক্তরাষ্ট্রের একটা টুর্নামেন্টে এবং কাশ্মীরের শ্রীনগরের একটা টুর্নামেন্টে তিনি দল পেয়েছেন। 3টা টুর্নামেন্টে সেদিন দল পেয়েছিলেন। সো সাকিব যেহেতু দল পেয়েছেন এবং ওই সময়টাতে যদি বাংলাদেশের যদিও আয়ারল্যান্ড সিরিজ রয়েছে, তারপরও বাংলাদেশের ক্রিকেটার একটা সুযোগ থাকে। আমরা লাস্ট কয়েকটা বছরে আবুধাবি টি10 লিগে দেখেছি যারা বিশেষ করে জাতীয় দলের বাইরে আছে, তাদের অনেককে আমরা সেখানে খেলতে দেখেছি। মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলতে পারি, মুক্তার আলী, জিয়াউর রহমান, নাসির হোসেন। এবং নাসির হোসেনের যে নিষেধাজ্ঞার ব্যাপারটা, সেটা কিন্তু সেই বাংলা টাইগার্স থেকে, বাংলা টাইগার্স না, মিনস আমি বলছি যে বাংলা টাইগার্সে মোসাদ্দেক খেলেছিলেন, সাকিব খেলেছিলেন, কিন্তু নাসিরের যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা হচ্ছে এই টি10 লিগ খেলার মাধ্যমেই কিন্তু তিনি নিষিদ্ধ হয়েছিলেন। যে জিনিসটা হচ্ছে যে এবার জাতীয় দলে যারা খেলছেন তারা দল পাবেন, সেটার খুব বেশি এক্সপেকটেশন খুব সম্ভবত বাংলাদেশের কারো ছিল না, তবুও দল পেয়ে গেছেন। সেটা হচ্ছে যে যখন ড্রাফটটা শুরু হলো, ড্রাফটে একেবারে মোটামুটি কয়েকটা যাওয়ার পরে তখন হচ্ছে সাইফ হাসানকে প্রথমবার দল ডেকে নেয়। সেটা হচ্ছে যে স্পিন স্ট্যালিয়ন্স, তারা বি ক্যাটাগরি থেকে খুব সম্ভবত তাদেরকে বি ক্যাটাগরি 3টা ধাপ কিন্তু সেখানে সেকেন্ড পার্ট থেকে তাকে দল আনে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই যে নেদারল্যান্ড সিরিজ দিয়ে তিনি জাতীয় দলে ফিরলেন, নেদারল্যান্ড সিরিজে বেশ একটা ভালো নক খেললেন, পরবর্তী এশিয়া কাপে বেশ ভালো খেলেন। বিশেষ করে বাংলাদেশে যারা পারফর্ম করেছেন তাদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাইফ হাসান। এবং আফগানিস্তান সিরিজেও যদি দেখেন, টি20তে দেখেন লাস্ট ম্যাচটাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন, ওয়ানডেতেও লাস্ট ম্যাচটাতে ভালো ব্যাটিং করেছেন। সো যেহেতু ওই কন্ডিশনেই খেলা, ওই কন্ডিশনে যেহেতু বেশ ভালো কিছু নক খেলেছেন, এশিয়া কাপে 2টা 50 ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে, ভারতের বিপক্ষে একটা 50 ছিল। সো এমন পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই এই যেহেতু আবুধাবি, শারজা কিংবা দুবাইতে টুর্নামেন্টটা হবে, এই কারণেই ওই ফ্র্যাঞ্চাইজির বেশি আগ্রহী হয়েছেন এবং বি ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে। এবং আপনি যদি তার দল দেখেন, স্পিন স্টাইলেন্সে কিন্তু সাইফ ছাড়াও যারা খেলবেন, টাইমেল মিলস, টিম শেফার্ড, হরভজন সিং, আপনি আন্দ্রে ফিলোচারের কথা বলতে পারেন, আবিষ্কা ফার্নান্দো, শেরফান রাদারফোর্ড, বিনুরা ফার্নান্দো এবং রায়ান বাল, এগুলোই বেশ মোটামুটি পরিচিত মুখ। আর বাকি যারা আছেন তাদের হয়তো অনেককে আপনি চেনেন, অনেককে হয়তো চেনেন না। স্বাভাবিকভাবে সহযোগী দেশ কিংবা ইউএইর ক্রিকেটার রয়েছেন। সো মোটামুটি মনে হয় যে দলটা ভালো হয়েছে। এটা আসলে টি10 ক্রিকেটে আসলে ভালো মন্দ বলাটা খুবই কঠিন, কারণ 10 ওভারের খেলা, আপনি কবে কখন কে ভালো করবে সেটা বলা খুব কঠিন। জাস্ট একটু এদিক সেদিক হলেই কিন্তু ম্যাচের ফলাফল এদিক সেদিক হয়ে যায়। আপনি যদি তার পরবর্তী জাস্ট পরের রাউন্ডটা যদি আপনি খেয়াল করেন, পরের রাউন্ডটা না, ঠিক পরের ক্যাটাগরিতে সি ক্যাটাগরি যদি খেয়াল করেন, সি ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নেয়। নাহিদ রানা কিন্তু রিসেন্ট টাইমসে কিন্তু জাতীয় দলে জায়গা করতে পারছেন না ঠিকঠাকভাবে। আপনি যদি খেয়াল করেন, তিনি গতিময় বোলিং 140, 45, 50-এর কাছাকাছি এরকম গতিময় বোলিং করে কিন্তু বেশ আলোচনায় ছিলেন, নজরে ছিলেন, টেস্টে খুব ভালো করছিলেন। আপনার যদি গত বছরে পাকিস্তান সফরের কথা মনে থাকে, ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা মনে থাকে, সেই সময় কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেছিলেন। সো কেন জানি হচ্ছে রিসেন্ট টাইমসে কেন জানি
মনে হচ্ছে ওয়ানডে টি20তে জায়গা করতে পারছেন না। লাস্ট আফগানিস্তান সিরিজে ওয়ানডে দলে তিনি ছিলেন, একটা ম্যাচ খেলেছিলেন, তারপরে তিনি আবার এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা হচ্ছে সেটাতে তিনি বাদ পড়েছেন। একটু আসা যাওয়ার ভিতরে আছেন, যেহেতু তিনি ওই আয়ারল্যান্ড সিরিজে নাও থাকতে পারেন, সেই কারণে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটাতে যদি এনওসি পেয়ে যান তিনি খেলতে পারবেন। 18 তারিখ থেকে 30 তারিখ অল্প সময়ের একটা টুর্নামেন্ট। এবং সাইফের ক্ষেত্রে ব্যাপারটা তাই, সাইফ যেহেতু টেস্ট দলে সাইফ নেই, পরবর্তী শেষের দিকে যদি 2টা টেস্ট হবে ওই সময়টাতে সাইফ হয়তো প্রথমে 1-2টা যদি ম্যাচ যদি মিসও করেন পরবর্তীতে হয়তো তিনি ওই টুর্নামেন্টটাতে খেলতে পারবেন। এবং আপনি যদি নাহিদ রানার দলটা যদি খেয়াল করেন যে ভিস্তার রাইডার্স তারা তাকে দলে নিয়েছে, সেই দলটাতে কিন্তু বেশ ভালো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। আপনি ফাফ ডু প্লেসিসের কথা বলতে পারেন, ম্যাথিউ ওয়েডের কথা বলতে পারেন, শ্রীশান্ত তিনি এই দলটার সঙ্গে বেশ কিছুদিন ধরে আছেন। মানে মোটামুটি ম্যানেজমেন্টে যদি বলেন আপনি, ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত রয়েছে সাউথ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসরা রয়েছেন, শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যেখানে আপনি ভানুকা রাজাবাক্সের কথা বলতে পারেন, দিলশান মাধুসঙ্গার কথা বলতে পারেন, অ্যাঞ্জেলো পেরেরা আছেন, ইংল্যান্ডের বেশ কয়েকজন, অস্ট্রেলিয়ার, মোটামুটি একটা কম্বাইন্ডলি একটা ভালো দল করার চেষ্টা করছেন। অ্যান্ড্রু টায়ার কথা বলতে পারেন, বেন ম্যাকডরমেন্টের কথা বলতে পারেন, মোটামুটি একটা ভালো দল করার চেষ্টা করেছে এবং তারা নিশ্চিতভাবেই এই টুর্নামেন্টের একটা দাবিদার থাকবে। তবে যেটা হচ্ছে যে যেহেতু বেশিরভাগ ক্রিকেট আপনি 2-1জনকে যদি বাদ দেন, সবার বয়সই কিন্তু 35, 40, 38 এরকম একটা এইজের ক্রিকেটার। সো তারা আসলে ওই চ্যালেঞ্জটা থাকবে যে আপনি এই বয়সে এই ফিটনেস নিয়ে টি10 টুর্নামেন্ট আপনি আসলে কতটা ভালো করতে পারবেন, তো ফাস্ট ক্রিকেট আপনি কতটা ফাস্ট ক্রিকেট খেলতে পারবেন, সেটা একটা বড় ব্যাপার থাকবে। আমরা যদি সাকিবের দলটা নিয়ে একটু কথা বলি, সাকিব তো আছেনই স্বাভাবিকভাবেই, এবং তার পাশাপাশি কিন্তু বেশ জেসন রয় আপনি কথা বলতে পারেন, অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথা বলতে পারেন, ক্রিস জর্ডান, ড্যানিয়েল শাম, মোহাম্মদ শেহজাদ, নিরোশান ডিকুয়েলা, ঋষি ধাওয়ান ইন্ডিয়া, ইংল্যান্ডের লিয়াম ডলসন, ব্র্যান্ডন ম্যাকমালে, নিসিরুদ্দানা, মোটামুটি তার দলেও বেশ কয়েকজন নামকরা ক্রিকেটার রয়েছেন এবং খুব সম্ভবত তিনি ওই দলের সবচেয়ে বড় তারকা হিসেবে থাকবেন। যদি আপনি জেসন রয় কিংবা হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের কথা বলতে পারেন, কিন্তু আমি যদি বলি যে যখন এই রয়্যাল চ্যাম্পস থেকে কথা বলা হচ্ছিল ওই ড্রাফটের সময়, তখন তারা কিন্তু সাকিবকে বেশ প্রশংসা করেছিলেন যে এরকম একটা অলরাউন্ডারকে আমরা দলে নিয়েছি গ্লোবাল লেজেন্ডস ক্যাটাগরিতে। সো স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন্সিরাও তিনি হয়তো পেয়েও যেতে পারেন, সেটা আসলে সামনে হয়তো আমরা দেখতে পারবো। সো এই হচ্ছে আবুধাবি টি10 লিগের আমাদের বাংলাদেশে যে 3জন দল পেয়েছেন, সাকিব আল হাসান, সাইফ হাসান এবং নাহিদ রানা, 3টা দলের পরিস্থিতি। এবং আমরা নিশ্চিতভাবে সামনে যেহেতু খেলা হবে 18 নভেম্বর থেকে 30 নভেম্বর, ওই সময়টাতে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো যে দলগুলো আসলে কোথায় শক্তি, কোথায় মানে এই দলগুলোর শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, আরও কোথায় ভালো করতে পারতো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা হয়তো আলোচনা করার সুযোগ পাবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।